ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম ভূতের গোয়েন্দা রহস্য। রচনা কৌশিক অধিকারী, গল্প পাঠে জয়দীপ মণ্ডল। সমগ্র চরিত্রে অভিনয়ে জয়দীপ মণ্ডল, সুপর্ণা মিশ্রা আর তিশা মুখার্জি। শুরু হচ্ছে ভূতের গোয়েন্দা রহস্য। চায়ের কাপে একটা চুমুক দিয়ে কি যেন একটা ভাবতে শুরু করলো সমরেশ। আগে পরিচয়টা করিয়ে দেওয়া যায়। পুরো নাম সমরেশ বাগচি, বয়স 27। তেমন কোনো পেশার সাথে যুক্ত নেই, তবে গোয়েন্দাগিরিতে মোটামুটি ডাক নাম রয়েছে, আর সেখান থেকেই কিছু রোজগার হয়ে যায়। থাকে শোভাবাজার, দাদা বৌদি আর বছর 17-র ভাইপো কুশলের সঙ্গে। ঘড়িতে তখন 7টা বাজে। চায়ের কাপটা টেবিলে রেখে গভীর ভাবনায় তখন সমরেশ হঠাৎ ঘরে প্রবেশ করলো কুশল। কি হলো মিস্টার সমরেশ বাগচি? এত গভীর মনোযোগে কি ভাবছেন? মজা করে কুশল কাকাকে মাঝে মাঝে সমরেশ বাগচি বলে ডাকে। কাকুর সঙ্গে তার মাথায়ও গোয়েন্দাগিরি রহস্যর ব্যাপারগুলো ঢুকেছে। হঠাৎ সমরেশ এবার ভাবনাটা থামিয়ে বলল, ওহো তুই কখন এলি? যা, গোয়েন্দাবাবু এত কম সচেতন কবে থেকে হলো যে ঘরে কেউ ঢুকলো সেটাও বুঝতে পারলো না? আরে তেমন কিছু না, তুই বল কি বলবি। আমি আবার কি বলবো? তুমি বলবে। সকালবেলায় যে ভদ্রলোক এসেছিলেন তিনি যাওয়ার পর থেকেই তুমি যেন কিরম চিন্তিত। কেসটা কি নতুন কোনো রহস্য নাকি? একটা কেসের সুরাহা করতে একটা আমার কাছে এসেছিলেন এক ভদ্রলোক, সেটা নিয়ে একটু ভাবছিলাম। আরে বাহ বাহ, বলো বলো, কেসটা কি? ভালো লাগছে না, এই গরমের ছুটিতে একটু মজাদার কিছু পাওয়ার সুযোগ এসেছে মনে হচ্ছে। হয়ে গেল ছেলের পড়াশোনা, এবার ছেলে তোপসেগিরি করতে ব্যস্ত। আচ্ছা বস মন দিয়ে। বলছি, ভদ্রলোক থাকেন বর্ধমানে, সেখানে একটা ছোটখাটো ব্যবসা রয়েছে। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তিনি থাকেন। কাকু, তুমি বলো না আগে। ওহ, এতটা ধৈর্য কম হলে হবে? প্রতিটা জিনিস মন দিয়ে জানতে হবে গোয়েন্দাকে। তুই শোন এবার। কুশল একদম সজাগ। তারা আগে একটা ভাড়া বাড়িতে থাকতেন। কয়েক মাস হলো একটা বাড়ি কিনেছেন। স্বাভাবিক দামের তুলনায় অনেকটা কমে পেয়ে গেছিলেন বলে সুযোগটা হাত ছাড়া করতে চাননি। ভেবেছিলেন পুরনো বাড়ি, তাই হয়তো কম দামে বেচে দিচ্ছে। বাড়িতে থাকতে শুরু করার পর তারা প্রথম দিকে বেশ নিশ্চিন্তে ছিলেন। আশেপাশের কয়েকজনই মাত্র বলছিল যে বাড়িতে নাকি ভূত আছে, কিন্তু চিরকালই তিনি এইসব ভূত টুতে অত মানতেন না। তবে কয়েকদিন হলো সেই বাড়ির ওপর তলায় একটা ঘর থেকে নাকি একটা আওয়াজ ভেসে আসছিল। প্রথম দিকে সেই আওয়াজটাকে অতটা পাত্তা দেয়নি, তবে ঘটনাটা ঘটলো দিন 7 আগে। বেশি দিন হয়নি এই বাড়িতে এসে, আর এই গত 1 মাস সব গোছগাছ করতে করতে কেটে গেছে বলে বাড়ির ঘরগুলো দেখা হয়ে ওঠেনি। তাই তার স্ত্রী ভাবলেন সব বাকি ঘরগুলো এক এক করে পরিষ্কার করবে। পুরনো বনেদি বাড়ি বুঝলি, তার ঘরও অনেক, তবে আজ সেগুলোর বেশিরভাগই ইঁদুর আর মাকড়সার রাজত্ব চলে। সব ঘরগুলো পরিষ্কার করা শেষ হলে ওই ডান দিকের দক্ষিণের ঘরটাতে, অর্থাৎ ওই যেখান থেকে আওয়াজ আসতো বুঝলি, ওইখানে গেলে তালা দেওয়া ছিল, আর চাবি না থাকায় একজন চাবিওয়ালাকে ডেকে তালা ভাঙতে হয়েছিল। দরজা খুলে প্রবেশ করা মাত্রই তিনি প্রায় দম বন্ধ হয়ে পড়েছিলেন। আসলে এত পুরনো বাড়ি কিনা, তার মধ্যে এত পুরনো একটা ঘর এত দিন ধরে বন্ধ। নিজেকে সামলে নিয়ে নাক মুখ ভালো করে ঢেকে সামনের ঝুলগুলো হাত দিয়ে সরিয়ে তিনি এগোতে থাকলেন। আগে হাত দিয়ে জানলাটা খোলার চেষ্টা করলেও এতদিনের বন্ধ জানলা খোলাখুলি দুষ্কর। হঠাৎ কিসের মধ্যে যেন আটকে তিনি পড়ে গেলেন।
তারপর উঠে দাঁড়িয়ে দেখলেন যে একটা বড় বাক্সতে পা বাঁধা পেয়েছিল। সেটার উপর থেকে ধুলো ঝেড়ে একটু পাশে এনে খুলে দেখতে পেলেন কি হলো কাকু? কি দেখতে পেলে বলো? একটা কঙ্কাল। কি বলছো কাকু? আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে গেল। রীতিমতো জ্ঞান হারিয়ে ফেললেন ভদ্রলোকের স্ত্রী। ছেলে মেয়ে মাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে শেষমেশ বাবাকে খবর দিল, আর অবশেষে খুঁজে পেলেন দক্ষিণের ঘরের মেঝেতে পড়ে থাকতে। স্থানীয় থানায় খবর দিয়েছিলেন তারা, আর তারা এসে কঙ্কালটা নিয়ে গেছে। কাকু, সবটাই শুনলাম, তবে ভদ্রলোক তোমার কাছে কি জন্য এসেছিলেন সেটা ঠিক বুঝতে পারছি না। মানে তুমি কিসের সুরাহ করবে? বলছি শোন। বলো। থানা থেকে নাকি দুদিন আগে খবর এসছে কঙ্কালটা নাকি নকল। মানে? কেমন একটা হতচকিত হয়ে প্রশ্ন করলো কুশল। মানেটা হচ্ছে ওটা একটা প্লাস্টিক মডেল, ফরেন্সিক ল্যাবে পাঠানো হলে সেটা জানানো হয়। কুশলও এবার খানিকটা চিন্তায় পড়ে গেল। আমি শুধু ভাবছি এই নকল কঙ্কাল রাখার আসল উদ্দেশ্যটা কি। ভদ্রলোকের স্ত্রী চাইছেন বাড়িটা ছেড়ে দিয়ে আবার অন্য একটা বাড়ি কিনতে, তবে যতদিন না সেটা হচ্ছে তারা আবার পুরো বাড়ি ভাড়া করে থাকবে। কিন্তু ভদ্রলোক তাতে আবার নারাজ, তাই তিনি চান আমি গিয়ে একটা সুরাহা করি। শোন, কালকেই আমি রওনা দেবো, সকালের ট্রেন তারামা এক্সপ্রেস। কাকু, আমিও যাব। নিয়ে যাবে আমায়? দাদাকে কি বলবি? ওসব তুমি ভেবো না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। আচ্ছা দেখ তাহলে। পরের দিন সকালবেলায় ট্রেনে চাপা হলো। ঘন্টা তিনেকের মধ্যে ট্রেন বর্ধমান স্টেশন। ভদ্রলোক গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, আর সোজা গিয়ে তারা উঠল তাদের বাড়িতে। আলাপ পর্ব সেরে নিয়ে সমরেশ বললেন, আপনাদের বাড়ি ঘরগুলো একটু ঘুরে দেখো। ভদ্রলোকের ছেলে সব কটা ঘর ঘুরিয়ে দেখাতে গেল, কুশলও সঙ্গে গেল। বাড়িটাকে দেখেই কুশলের মনে হলো যে এক সময় এই বাড়ি সবার দৃষ্টি আকর্ষণ করত, তবে বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়, ভেঙে গেছে বহু জায়গায়। সবার শেষে যাওয়া হলো সেই ঘরটায় যেখানে কঙ্কালটা ছিল। কুশল ভয়ে ভয়ে ঢুকলো, আর সমরেশবাবু আস্তে আস্তে প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। এরপর কিছু একটা চিন্তা করতে করতে নিচে নেমে এলেন। ভদ্রলোকের স্ত্রী তখন সবার জন্য খাবারের আয়োজন করে রেখে দিয়েছে, তাই দেখেই তাদের খিদেটা বেড়ে গেল। সাথে আছে মিহিদানা, লুচি, আলুর দম, মিহিদানা। কুশলের জিভে জল চলে এলো। খাওয়া দাওয়া করে একবার কুশল ভাবলো একটু রেস্ট নেবেন। কাকু বলল, ঠিক আছে তুই থাক এখানে, আমি একটু থানা থেকে ঘুরে আসি। কুশল বলছে, আমি একা কি করবো? আমিও যাব। না তুই থাক এখানে, থানায় গিয়ে এত কাজ নেই। ও ভার করে বসে থাকলো, একদিকে ক্লান্ত ছিল বটে। ঘন্টাখানেক পর থানা থেকে ফিরে এলেন তিনি। দুপুরের খাবারের আগে স্নান করে নিয়ে একটা গল্পের বই পড়তে শুরু করলেন। তারপর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ শান্তিতে বিশ্রাম নিয়ে আবার বিকেলে কিছু আশেপাশের এলাকা ঘুরে কিছু তথ্য জোগাড় করতে বেরিয়ে পড়লেন। সমরেশবাবু খুব বেশি বললেন না কেসটা কতটা এগোচ্ছে কি সেই সব নিয়ে, শুধু বললেন, আশা করি বেশিক্ষণ লাগবে না কেসটা সলভ করতে। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল। কুশলও ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে কিসের একটা আওয়াজ পেয়ে সবাই ঘুম থেকে উঠে পড়ল। আওয়াজটা আসছিল সেই ঘর থেকে। ঘর খুলে দেখা গেল সমরেশবাবুর হাতে শক্ত করে ধরা একজন মানুষ। আলোতে নিয়ে আসা হয় এবার তাকে। ভদ্রলোক যেন রীতিমতো চমকে উঠে বলল, তুমি? সমরেশবাবু বললেন, চেনেন নাকি আপনি এনাকে? ভদ্রলোক বললেন, ইনি তো আমাদের এই বাড়িটা কেনার খবর দিয়েছিলেন। বাহ, তোমার মতলবটা কি? বাড়ি বিক্রি করে এই ধরনের নাটক মঞ্চস্থ করার পেছনে আসল কারণটাকে তুমি বলবে, না এখনই পিঠে দু তিনটে ঘা পড়লে বলবে? কাপা কাবাল গলায় বলতে থাকলো, এবারে মালিক থাকে বিদেশে, বাড়ি দেখাশোনার দায়িত্ব
আমায় দিয়ে গেছিল আর বলেছিল ভালো কোনো একটা মোটামুটি দাম পেলে বিক্রি করে দিতে। আমি প্ল্যান করলাম যে বাড়িটা এমনিতেই পুরনো, তাই যদি বাড়ি বিক্রির পর তাদের যদি একটু ভূতের ভয় দেখিয়ে আবার তাদের থেকে কম দামে কিনে নেওয়া যায় বাড়িটা, তাহলে আবার কাউকে বিক্রি করে আবার মোটা টাকা লাভ করা যাবে। এইরকম করে যদি চলতো তাহলে আমি তাড়াতাড়ি অনেক টাকা পেতাম। হুম, চমৎকার বুদ্ধি, বলে উঠল সমরেশবাবু। আসামিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর এবার তিনি পুরো ব্যাপারটা বললেন তাদের কাছে। বললেন, আমি সেদিন যখন ঘরটায় ঢুকেছিলাম তখনই সেখানে একটা জামার টুকরো খুঁজে পাই, আর আমি সেটা নিজের কাছে রেখে দিই। এবার গতকাল যখন বিকেলে পাড়ায় একটু ঘুরতে বেরিয়েছিলাম তখন পাড়ার চায়ের দোকানে দেখলাম এই একই রঙের জামা পরা এই লোকটা, আর এটাও লক্ষ্য করলাম যে জামাটা ওই জায়গাতেই ছেঁড়া। তাই আমি একটা টোপ ফেলার চেষ্টা করলাম, ভেবেছিলাম যদি কাজে লেগে যায়। চায়ের দোকানে গিয়ে এক দুজন জিজ্ঞেস করাতে তাদের বলেছিলাম দোষী একটা বড় ভুল করে গেছে, তাই শিগগির ধরা পড়ে যাবে। এমনকি আমি ইচ্ছে করে বলেছি যে সে তার একটা গুরুত্বপূর্ণ জিনিস সেই ঘরেই ফেলে রেখে গেছে, তাই তাকে দেরি হবে না ধরতে। আমি জানতাম এই লোকটা এটা শুনে একবার হলেও নিশ্চয়ই আসবে, তাই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে আমি জেগেছিলাম। অবশেষে দোষী আপনাদের সামনে। ভদ্রলোক রীতিমতো হতবাক, কুশল অবাক, এত তাড়াতাড়ি একটা কেস সলভ করে ফেললো আর ও কিছুই আন্দাজ করতে পারল না। ভদ্রলোক কাকুকে একটা চেক লিখে দিল আর সেটা নিয়ে খাওয়া দাওয়া করে আবারও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ট্রেনে আসতে আসতে জিজ্ঞেস করলো, বল কেসটা কেমন লাগলো? ধুর, কিছু বোঝার আগেই তুমি সবটা মাটি করে দিলে। সমরেশবাবু আস্তে আস্তে বললেন, আরে মাটি গোল করলাম, দোষী যে এত বোকা তা বুঝবো কি করে। চল বাড়ি ফিরে একটা সিনেমা দেখাতে নিয়ে যাব। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।